আমরা বাংলাদেশের টেকনাফ সীমান্তে একটি শিশুর মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক ছিল। আজকেও আরেকটি ঘটনা ঘটেছে। সীমান্তের একাধিক সূত্র জানিয়েছে রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে নাফ নদীর মধ্যভাগে জেগে ওঠা কয়েকটি দ্বীপের চারপাশ এবং সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে নিষিদ্ধ স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এর আগেও স্থল মাইন বিস্ফোরণে বাংলাদেশি কয়েকজন জেলে আহত হয়েছেন। আজকেও এক যুবক আহত হয়েছেন, তার পা উড়ে গেছে। কি আসলে টেকনাফ সীমান্তে কি হচ্ছে? ধন্যবাদ। আমাদের এই কথাটা আমি সবসময় বলি, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা ইস্যুতে আমাদের সব থেকে স্পর্শকাতর জায়গাটা হচ্ছে এই যে রোহিঙ্গাদের জায়গা দেওয়া এবং রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারা। সরকার এটিকে নিয়ে ক্রেডিট নেওয়ার জন্য হাইপ তুলেছে, এই সরকারের কথাও মনে আছে। এবং যে দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে আমাদের এখানে প্রবেশ করার সুযোগটা দেওয়া হয়েছিল, নিশ্চয়ই খেয়াল আছে। আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন শেখ হাসিনা বললেন, তার ছোট বোন তাকে বলেছে, বুবু 18 কোটি মানুষকে তুমি খাওয়াতে পারো, 10 লাখ মানুষকে খাওয়াতে পারবা না। মানে 18 কোটি মানুষকে উনি খাওয়াতেন, আর 10 লাখ মানুষকে খাওয়াবেন না কেন? আবার একই সাথে ওই সময় রোহিঙ্গাদেরকে বাংলাদেশে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা চাপ দিয়েছিল সরকারের উপরে, বাধ্য করেছিল। আমি কয়েকটা ঘটনা আছে, বিস্তারিত বলা যাবে না, তবে আমি নিজের আগ্রহে আমি একাধিকবার কুতুপালং সহ যে ক্যাম্পগুলো আছে আমি নিজের আগ্রহে গিয়েছি পরিস্থিতিটা বোঝার জন্য। আমার বেশ কতগুলো লেখাও বেরিয়েছে এগুলোর উপরে, মূলত ওইটার জন্য। আমি একেবারে রিয়েলি মনে করি যে বাংলাদেশের সব থেকে স্পর্শকাতর জায়গা হচ্ছে এটা, কিন্তু এটিকে যেভাবে ম্যানেজ করা দরকার ছিল সেই কাজটা আমরা করতে পারিনি এখন পর্যন্ত। সরকার যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটি করেনি, এবং এর সঙ্গে আমাদের যে আঞ্চলিক রাজনীতি তার একটা যুক্ত হয়ে গেছে। আমরা উপরিকাঠামোতে যত ধরনের একেবারে শুনশান নীরবতা দেখি, ভেতরে ভেতরে অনেক কিছুই হচ্ছে যেগুলোর একটা বড় অংশের খবর আমরা জানি না। সরকার অনেক কিছু আমাদের কাছে প্রকাশ করে না। গতকালকে সেখানে কিন্তু প্রায় 50 জন আরাকান আর্মির লোককে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তারা গ্রেপ্তার করেছে মানে তাদের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে ছিল। কেন? তারা প্রত্যেকেই সশস্ত্র অবস্থায় ছিল। এর আগেও কিন্তু সীমান্ত দিয়ে প্রায় 28 কিলোমিটার ভেতরে তারা ঢুকে তারা খাওয়া দাওয়া করেছে, গান বাজনা করে চলে গেছে। অর্থাৎ সীমান্তের একটা বিস্তীর্ণ অঞ্চল সরকার কোনো ধরনের গুরুত্ব দিচ্ছে না এবং সেখানে নানা ধরনের প্রশিক্ষণ হচ্ছে। অর্থাৎ আমাদের এই সংকটটা বাড়িয়ে তোলা হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং সরকারের গুরুত্বহীনতার কারণে। আমরা ভারত থেকে আসা গুলিতে, আমি আগে যেটা বললাম, আমাদের ভাইরা তারা মৃত্যুবরণ করেছে। একইভাবে আমরা চাই না মিয়ানমার থেকে আসা গুলিতে আমাদের কোনো দিক থেকে চাই না। কিন্তু আমি এখানে দেখি যে ঘটনাগুলোকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত করে আমাদের যন্ত্রণাটাকে প্রকাশ করি। আমাদের কোথার থেকে গুলি এলো, এখন আমাদের বিবেকের জায়গাটা ওই জায়গায় চলে গেছে, রাজনৈতিক বিবেচনাটা ওই জায়গাটা চলে গেছে যে গুলি ইম্পর্টেন্ট না, গুলি কোথার থেকে এসেছে, কোন বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছে, তার উপরে ভিত্তি করে আমরা পলিটিক্যাল সিদ্ধান্তগুলো নিচ্ছি। কিন্তু আমার যেটা মনে হয়, আমাদের বিবেচনায় রাখা উচিত, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব যদি আক্রান্ত হয়, সরকারের পক্ষ থেকে যে ধরনের প্রতিক্রিয়া থাকা দরকার সরকার সেই প্রতিক্রিয়াটা জানাচ্ছে না। অনেক ঘটনা সরকার গোপন করছে এবং এই যে আঞ্চলিক রাজনীতির নানা রকমের খেলার মধ্যে আমরা সম্ভবত একটা যুদ্ধ আয়োজনের মধ্যে নিজেদেরকে জড়িয়ে ফেলছি। ভাই বলেছেন পোশাক শিল্পের কারণে অনেক জায়গায় রাইট, কিন্তু একই সাথে আমি জিজ্ঞেস করি, পিটার হাসের যে কোম্পানিটি, পিটার হাস তো আমেরিকার কোনো মানে সরকারি কোনো ব্যক্তি না, তার কোম্পানির কাছ থেকে আমি যখন ওই যে 1 লাখ কোটি টাকার এলএনজি কেনার সিদ্ধান্ত গ্রহণ করি, তখন কিন্তু এই কথাটা আর বলার সুযোগ থাকে না যে আমেরিকার সরকার যেহেতু আমাদের ডিউটি ফ্রি সুবিধা দিচ্ছে সেই কারণে আমেরিকার সাথে আমরা চুক্তি করছি। পিটার হাস কিন্তু আমাদেরকে ডিউটি ফ্রি সুবিধাটা দিচ্ছে না। আমরা আমেরিকার বিষয়ক যে স্পেসটাই পাচ্ছি তাদের জন্য অনেক কিছুই করছি এবং এগুলোর বেশিরভাগই আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহে।
যেহেতু তার সাথে একটা ভালো সম্পর্ক আছে, হ্যাঁ ভালো সম্পর্ক থাকুক, কিন্তু সেটি দিয়ে আমরা কতটুকু উপকৃত হলাম? আমাদের এই যে গত 3 দিন আগে আমেরিকা যে সিদ্ধান্তটা নিল ডিপোজিট, তো এখান থেকে আমরা বের হতে পারলাম না কেন? সারা পৃথিবীর সব দেশগুলোর উপরে তো আমেরিকা এই সিদ্ধান্ত নেয়নি। আমি আমেরিকাকে এতগুলো সুবিধা দিলাম, কিন্তু আমি তার কাছ থেকে সুবিধা পাবো না কেন? কেবলমাত্র চেষ্টা চলছে সেটি। চলছে। আমি আপনাকে বলি, আমাদের এখানে মুখরোচক গল্প দিয়ে নানা সময় মুখরোচক গল্প দিয়ে, আপনার মনে নাই আমাদের বিনিয়োগ বোর্ডের যে তরুণকে নিয়ে আসা হয়েছিল, কি ধরনের বেলুন ফুলানো হয়েছিল? কোথায় সেই বিনিয়োগ? কত টাকা বিনিয়োগ এসেছে? সামনে হয়তো আমাদের সেটি হবে। হ্যাঁ, সেটি হবে। এখানে যদি একটা নিরপেক্ষ নির্বাচন না হয়, এখানে যদি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট না আসে, এখানে যদি নিরাপত্তা নিশ্চিত আপনি করতে না পারেন, বিদেশিরা আসবে ব্যবসা করার জন্য, তার যে বিনিয়োগ সেটি যদি নিশ্চিত না হয়, মব গিয়ে সেখানে হামলা করবে, তার শ্রমিককে পেটাবে, আগুন ধরিয়ে দিবে, এই ধরনের এনভায়রনমেন্ট যদি থাকে, এবং ডক্টর ইউনূস যদি আরো 10 বছরও সত্যি সত্যি থাকেন, যে হাইপটা তোলা হয়েছে স্যারকে 10 বছর চাই, 1 পয়সাও বিনিয়োগ এখানে আসবে না।